আজকে আমাদের বিষয় হলো নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলিটা এটা ক্লাস 12 এর পি ব্লক এলিমেন্টের। এখানে একটা পি ব্লক এলিমেন্ট ক্লাস 12 এর জন্য এটা। সেই পি ব্লক এলিমেন্ট তোমরা ক্লাস 11 এ পড়েছো। দুটো পি ব্লক ছিল, একটা ছিল বোরন আর একটা কার্বন। আর বাকি এখানে আমরা পড়বো ক্লাস 12 এ। এখানে কার্বনের পর থেকে শুরু হচ্ছে। মানে ক্লাস 11 এ ছিল আমাদের এস ব্লক আর পি ব্লক। এস ব্লকে কি ছিল? অ্যালকালি মেটালস, তারপরে অ্যালকালাইন, তারপরে বোরন ফ্যামিলি, তারপরে কার্বন ফ্যামিলি। ক্লাস 12 এ শুরু হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। তাহলে ক্লাস 12 এ যখন আমরা নাইট্রোজেন ফ্যামিলি শুরু করছি বা পি ব্লক, তাহলে তার আগে যেগুলো আছে সেগুলো জেনারেল কনসেপ্ট যেগুলো সেগুলো প্রত্যেকের থাকা দরকার। এইটাকে প্রথমে আমরা পি ব্লক এলিমেন্ট কেন বলছি? যে নাইট্রোজেন ফ্যামিলিতে কি কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো এইগুলোকে আমরা কেন পি ব্লক এলিমেন্ট বলছি সেটা আমাদেরকে জানতে হবে। বা আমরা দেখেছি এস ব্লক এলিমেন্ট, সেগুলোকে এস ব্লকই বা কেন বলছি, বা ডি ব্লক এলিমেন্ট সেগুলোকে ডি ব্লক এলিমেন্ট কেন বলছি? তাহলে এটা জানার আগে আমাদেরকে এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা জানতে হবে। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেনের জন্য কি হবে? NS2 NP3, এটা। আর এখানে N এর ভ্যালু মানে কোন অরবিটে আছে বা কোন সেলে আছে, কোন সেল। তাহলে এই নাইট্রোজেনের N is equal to 2, তখন এর শেষ কক্ষপথে বা ভ্যালেন্স ইলেকট্রনের আমি ইলেকট্রনের বিন্যাসটা বলছি। তাহলে 2s2 2p3। একইভাবে এর জন্য n is equal to 3, n is equal to 4, n is equal to 5, n is equal to 6। তাহলে এইভাবে n এর ভ্যালু গুলো পুট করলে আমরা প্রত্যেকে কি পাবো? ভ্যালেন্স ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশনটা পাবো। তাহলে এখানে আমরা পি ব্লক এলিমেন্ট এই জন্য বলছি যে কোনো এলিমেন্টকে আমরা সেই ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত করব যদি শেষ ইলেকট্রনটা যে সাবসেলে যাবে। এটা কি? পি একটা কি? এটা কক্ষক আমরা যেটা বলছি। প্রথমে সেল, তারপরে সাবসেল। সেই সাবসেলের মধ্যে কি থাকে? অরবিটাল থাকে। তাহলে এখানের মধ্যে কোথায় যাচ্ছে? শেষ ইলেকট্রনটা পিতে যাচ্ছে। আমরা যদি একটা নাইট্রোজেন নিয়ে দেখি, নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন, নাইট্রোজেন কত নম্বর আছে? 7 নম্বরে। নাইট্রোজেন আছে 7 নম্বরে। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি 1s2 2s2 2p3। তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় আছে? আমরা জানি এস যেটা সেটাতে কটা থাকে? দুটোই থাকে। এস অরবিটালে দুটো থাকবে, পিতে ম্যাক্সিমাম 6টা থাকে। তাহলে ইলেকট্রন এইভাবে যাবে। আমরা দেখেছি আববাও প্রিন্সিপাল, অ্যাটমিক স্ট্রাকচার, এটা ক্লাস 11 এ, সেখান থেকে আমরা এগুলো দেখেছি। তাহলে 1s2 এখানে, তারপরে আছে 2s2। এটা কি হিসেবে যাবে? যে সমস্ত অরবিটাল গুলো এনার্জি কম সেগুলো আগে ফিল আপ হতে হতে যাবে এনার্জি কম অনুসারে। এভাবে আমরা পেয়েছি এটা। তারপরে পিতে কটা আছে? পিতে 3টে অরবিটাল, px py আর pz। তাহলে এখানে অলরেডি 4টে হয়ে গেছে, 3টে ইলেকট্রন মানে 7খানা আছে, 3টে ফিল আপ করতে হবে। তাহলে এটা এটা মানে শেষ ইলেকট্রন যেটা সেটা পিতে গেছে, তার জন্য এটাকে আমরা বলছি পি ব্লক এলিমেন্ট। এটাকে আমরা ওই জন্য পি ব্লক এলিমেন্ট বলছি, কারণ শেষ ইলেকট্রনটা যে অরবিটালে যাচ্ছে সেইটাকে আমরা, যে অরবিটালে যাবে তার নাম অনুসারে হবে। যেমন আমরা দেখেছি অ্যালকালি মেটাল গুলো এসে গেছে, তার জন্য এস ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট আমরা দেখেছি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম শেষ ইলেকট্রন দিতে যায়, তার জন্য এটা ডি ব্লক এলিমেন্ট। তো এটা হলো আমাদের কেন পি ব্লক এলিমেন্ট, তার অ্যান্সার এটা। এরপরে আমরা নাইট্রোজেন ফ্যামিলিতে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এইগুলো। কি কি আমরা আলোচনা করব? অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, মেল্টিং পয়েন্ট, অ্যালোট্রপি, তারপরে নেচার অফ বন্ডিং। এইগুলো আমরা, এই যে নাইট্রোজেন ফ্যামিলি আছে এইগুলো আমরা আজকে আলোচনা করবো, একটা জেনারেল আলোচনা হবে। তারপর আমরা মেন বিষয় ঢুকবো। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা পরবর্তীকালে যেসব রিয়াকশন করবো বা কেমিক্যাল অ্যাক্টিভিটি যাই দেখি না কেন সেগুলোতে আমাদের অসুবিধা হবে। তো আজকে আমাদের এইগুলো দেখতে হবে। তাহলে এখানে আমাদের মেন জিনিস ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম।
নাইট্রোজেনের কি হবে 2s2 2p3, এটা ভ্যালেন্স ইলেকট্রন যেটা। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন মানে শেষ কক্ষপথে যেটা আছে বা শেষ সেলে যেটা ইলেকট্রন থাকবে সেটা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখানে 2 আর 3 5টা, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের 5খানা, সবার ভ্যালেন্স ইলেকট্রন 5খানা। এবার আমরা দেখব যে এখানের মধ্যে এটা এমন একটা গ্রুপ, কি কি পাবো আমরা? নন মেটাল পাবো, মেটালয়েডস পাবো বা সেমি মেটাল পাবো, মেটালও পাবো। তাহলে এই যে দুটো আছে, এই দুটো নন মেটাল, এই দুটো হচ্ছে নন মেটাল, এই দুটো নন মেটাল। এই দুটো হচ্ছে মেটালয়েড, আর এটা হচ্ছে মেটাল। তাহলে এই গ্রুপে আমরা কি পেয়েছি? নন মেটাল পেয়েছি, মেটালয়েড পেয়েছি, মেটাল পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে যে সব জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করতে চাইছি প্রতিটার ক্ষেত্রে আমরা জেনারেল ট্রেন্ড যেটা আছে, জেনারেল ট্রেন্ড বলতে চাইছি মানে আমি যেটা বলতে চাইছি যে আমরা জানি অ্যাটমিক রেডিয়াই বা আয়নাইজেশন এনার্জি যাই বলি না কেন, অ্যালং দ্য পিরিয়ড, মানে আমরা যদি পিরিয়ড বরাবর যাই বাম দিক থেকে ডান দিকে, তাহলে একটা নির্দিষ্ট হয় বাড়বে বা কমবে যেটাই হোক না কেন, যদি বাড়ে তো বাড়তে বাড়তে থাকবে, যদি কমে তো কমতে কমতে থাকবে। গ্রুপ বরাবর যদি আসে তো একই ট্রেন্ড ফলো করবে, যদি বাড়তে থাকে তো বাড়তে থাকবে বা কমতে থাকে তো কমতে থাকবে। বাট এই সব জিনিসের জন্য কিছু কিছু জিনিসের জন্য আমাদের এই সব জিনিসগুলো কিছু পার্থক্য দেখা যায়, সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে চলো আমরা একে একে এগুলো আলোচনা করি। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যেটা শর্ট মানে আমাদের জেনে রাখা উচিত, এটা যেটা ফর্ম করে ডাই অ্যাটমিক মলিকুল, এটা হচ্ছে ডাই অ্যাটমিক। নাইট্রোজেন ডাই অ্যাটমিক করে, আর এইগুলো কি করে? টেট্রা অ্যাটমিক, টেট্রা অ্যাটমিক মানে চারটে নিয়ে করবে, P4S4Sb4 এগুলো। আর এটা হচ্ছে মনো অ্যাটমিক, মনো অ্যাটমিক। তাহলে ডাই অ্যাটমিক দুটো, দুটো নাইট্রোজেন মিলে একটা মলিকুল করবে, এগুলো চারটে নিয়ে এটা একটা নিয়ে। তাহলে আমরা ফার্স্ট থিং 1 নম্বরটা দেখবো, অ্যাটমিক রেডিয়াই। আমরা জানি অ্যাটমিক রেডিয়াই অ্যালং দ্য পিরিয়ড আর গ্রুপ, কি জানি আমরা? প্রত্যেকে আমরা ক্লাস 11-এ পড়েছি বা ক্লাস 10-এ ছিল এটা, যে পিরিয়ড বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে অ্যাটমিক রেডিয়াই কি থাকে? সাইজটা ডিক্রিজ হতে থাকে অ্যালং দ্য পিরিয়ড, মানে পিরিয়ডের লেফট থেকে আমরা যদি রাইটে যাই, লেফট থেকে যদি রাইটে যাই তাহলে অ্যাটমিক রেডিয়াই যেটা, অ্যাটমিক রেডিয়াই কি হয়? ডিক্রিজ হয়। লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ হয়। কারণটা তোমরা প্রত্যেকেই জানো। কারণ হচ্ছে এখানে লেফট থেকে রাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন কোনো সেল অ্যাড হয় না। সেল অ্যাড হয় না মানে এই লেফট থেকে রাইটে গেলে সেই একই সেম অরবিটালে ইলেকট্রন এক্সট্রা অ্যাড হতে থাকে। ইলেকট্রন এক্সট্রা অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে নিউক্লিয়াসে প্রোটন অ্যাড হতে থাকে। সেই প্রোটন নিউক্লিয়াসে অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? নিউক্লিয়াসের নিউক্লিয় ক্ষমতা বৃদ্ধি পায়। সে নিউক্লিয়াসের নিউক্লিয় ক্ষমতা বৃদ্ধির জন্য কি হবে? শেষ কক্ষপথের যে ইলেকট্রন থাকবে তার প্রতি আকর্ষণ বল বেশি হবে। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন যেটা থাকবে, যে শেষ কক্ষপথের মানে শেষ অরবিটে যে ইলেকট্রন থাকবে তাকে যদি বেশি আকর্ষণ করে, আকর্ষণ বলটা যদি বেশি হয় তাহলে কি হবে? আরো কাছে আসবে এটা। তাহলে আমাদের অ্যাটমিক রেডিয়াই তো অন্য কিছু না, যে এই নিউক্লিয়াস থেকে শেষ অরবিটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে? শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আকর্ষণ বল বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কাছে আসবে। তাহলে কাছে আসলে তো সে অরবিটটাও টোটাল আসে। তাহলে শেষ ইলেকট্রনের যে ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকছে তার ডিস্টেন্সটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। তাহলে সেটাই ডিক্রিজ হবে। এটা কি হয়? পিরিয়ড।
তাহলে আমরা এখানে পিরিয়ড বরাবর আলোচনা করছি না, এটা গ্রুপ বরাবর। তাহলে গ্রুপ বরাবর কি হয়, একইভাবে আমরা যদি গ্রুপ বরাবর যাই, গ্রুপ বরাবর টপ থেকে বটম যদি আসি আমরা, উপর থেকে নিচে যদি আমরা আসি, তাহলে কি হবে, সাইজ বাড়তে থাকবে। তার কারণটা কি, আমরা দেখেছি এখানে n = 2, মানে এখানে শেষ যেটা অরবিট আছে কক্ষপথ দুটো, এখানে 3, মানে এখানে ইলেকট্রন তো বাড়ছে, ইলেকট্রন বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে প্রতিটার ক্ষেত্রে কি অ্যাড হচ্ছে, একটা করে সেল অ্যাড হচ্ছে বা কক্ষপথ অ্যাড হচ্ছে। তাহলে যদি আমার যদি এরকম থাকে একটা কক্ষপথ, তাহলে এর যে ডিস্টেন্স, যদি এটা n = 1 হয়, আর একটা কক্ষপথ এখানে n = 2, তাহলে ডিস্টেন্স তো বাড়ছে। আবার একইভাবে n = 3, ডিস্টেন্স বাড়ছে। তাহলে জেনারেল ট্রেন্ড এটাই যে গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচে আসি, টপ থেকে বটম, তাহলে কি হবে, আমাদের অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজ হবে। এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড বা এটাই হয়। এবার আমরা এখানে ইন্ডিভিজুয়ালি ভাবে দেখব যে এখান থেকে এখানে আসবে বাড়ার কথা, এখান থেকে এসে বাড়ার কথা, বা কতটা বাড়ছে, মানে কতটা বাড়া দরকার, কতটা বাড়ছে কিনা, আমরা এইগুলো নিয়ে এখানে স্টাডি করব। তাহলে এখানে আমরা যদি দেখি অ্যাটমিক রেডিয়াই, জাস্ট অ্যাটমিক রেডিয়াই মানে কোভ্যালেন্ট রেডিয়াই, যেটা মানে এলিমেন্টে যে বন্ডটা থাকবে সেটাই, এদের নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড, পিপি বন্ড বা এরকম। তাহলে এখানে যেটা আমরা দেখবো অ্যাটমিক রেডিয়াই এর ক্ষেত্রে কত দেখেছি আমরা, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি তো 70 পিকোমিটার, সবগুলো পিএম আছে। আমি এই ভ্যালুগুলো লিখছি কারণ তোমাদেরকে বোঝানোর জন্য সুবিধা হবে, তোমার যদি ডেটা থাকে সামনে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে, তার জন্য আমি ভ্যালুগুলো লিখছি। তারপরে ফসফরাসের 110 পিএম, আর্সেনিকের কত, ফসফরাসের 110 হয়েছে, আর্সেনিকের সেখানে 121, এখানে 141 আর এটা হচ্ছে 148, সবগুলো পিকোমিটার। তো দেখো গ্রুপ বরাবর কি হয়েছে, বেড়েছে। গ্রুপ বরাবর আমাদের যদি উপর থেকে নিচে দেখে গেছি, তাহলে অ্যাটমিক রেডিয়াইটা আমাদের এখানে ইনক্রিজ হয়েছে। আমাদের এখানে শুধু ইনক্রিজ হয়েছে এই ব্যাপারটাতে থেমে থাকলে হবে না, কারণ ইনক্রিজ হচ্ছে এটা আমাদের ক্লাস 10 পর্যন্ত ঠিক আছে, যে ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কোনো প্রবলেম, ব্যাস হলো। কিন্তু এখানে দেখো আমরা যদি দেখি নাইট্রোজেন থেকে ফসফরাস ইনক্রিজ কত হচ্ছে, 40 পিকোমিটার ইনক্রিজ হচ্ছে, কিন্তু এখান থেকে এটা অনলি 11, এখান থেকে এটা কত 20, এখান থেকে এটা কত আসছে 7। তাহলে আমাদের ট্রেন্ডটা কিরকম হতে ছিল, যদি এখান থেকে এটা যে হারে বাড়ছে এখান থেকেও সে হারে বাড়া উচিত ছিল, এখান থেকেও সে হারে, এই যে ইনক্রিজের রেটটা সেম হওয়া উচিত ছিল, কিন্তু কেন সেম নয়, এটাই কোশ্চেন বা এটাই জিজ্ঞাসা করে। তাহলে এখানে দেখো নাইট্রোজেন থেকে ফসফরাস যেটা যাচ্ছে এটা বাড়ছে, তাহলে আমাদের এখান থেকে এখানেও সেই রকম হারে বাড়া উচিত ছিল, কিন্তু বাড়েনি। তার কারণটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট, ক্লাস 11 এ তোমরা পড়েছিলে এটা, স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। তোমরা প্রত্যেকে জানো এটা, স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট কি, বা যদি তোমাদের একটু কনফিউজ থাকে আমি একবার বলে দিচ্ছি। স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং, স্ক্রিন মানে কি, স্ক্রিনিং এফেক্ট না আবরণী প্রভাব, না একটা আবরণের মতো কাজ করবে, সিল্ড করে না, সিল্ডেড করে, মানে তোমার একটা বাধা প্রদান করে। তাহলে এখানে স্ক্রিনিং ইফেক্ট বলতে গেলে এটাই বোঝায় যে আমাদের এটা যদি নিউক্লিয়াস থাকে, এটা আমি নিউক্লিয়াস ধরলাম, তাহলে নিউক্লিয়াসের এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, ঠিক আছে। আমাদের কাজ কি হবে, অ্যাটমিক রেডিয়াই আমরা বলেছি, এই নিউক্লিয়াস থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে ওর অ্যাটমিক রেডিয়াই। তা
তাহলে এই নিউক্লিয়াস থেকে পজিটিভের সঙ্গে নেগেটিভের কি হয়, অ্যাট্রাকশন হয়। পজিটিভের সঙ্গে নেগেটিভের অ্যাট্রাকশন হয়, অ্যাট্রাকশন হবে। আর নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ কি হবে, রিপালশন হবে, রিপালশন। তাহলে আমাদের কি হবে, এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের অ্যাট্রাকশন হবে, এই নিউক্লিয়াস থেকে এই অ্যাট্রাকশন হবে, ঠিক আছে। অ্যাটমিক রেডিয়াস বার করার জন্য আমরা তো শেষটা দেখবো। একই সঙ্গে যেহেতু এই শেষ কক্ষপথের আগের কক্ষপথের অরবিট আছে, সেখানে ইলেকট্রন আছে, তাহলে এদের মধ্যে কি হবে, রিপালশন হবে, রিপালশন হবে। তাহলে আমাদের এখানে দেখার বিষয়, যদি এই ইলেকট্রন না থাকতো তার আগের কক্ষপথে, তাহলে অ্যাকচুয়াল আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটা আমরা বলছি নিউক্লিয়ার চার্জ, দুটো জিনিস আসবে। এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়ার ক্ষমতা, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে নিউক্লিয়ার চার্জ বলতে গেলে আমরা সেটাই বুঝি যে এখান থেকে এটা যতটা টানা দরকার সেটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ, মানে নিউক্লিয়ার ক্ষমতা, নিউক্লিয়ার ক্ষমতাটা টানবে। কিন্তু এই যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো কি করবে, বাধা দেবে, একটা আবরণী বা পর্দার মতো কাজ করছে। তার জন্য এটাকে, এই যে ইলেকট্রন গুলোকে আমরা স্ক্রিনিং ইফেক্ট বলছি বা আবরণী প্রভাব। তাহলে যে পরিমাণ টানার কথা ছিল নিউক্লিয়াসে, সেই পরিমাণ টানছে না, কিছু পরিমাণ কম টানছে। তার মানে জেড ইফেক্টিভ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি হবে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অ্যাকচুয়াল যেটা নিউক্লিয়ার চার্জ, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ মাইনাস স্ক্রিনিং ইফেক্ট, স্ক্রিনিং ইফেক্ট। তাহলে যেটা অ্যাকচুয়াল ছিল সেটা দেখাচ্ছে না, কিছুটা কম, কতটা স্ক্রিনিং ইফেক্ট কমেছে। তাহলে আমাদেরকে দেখতে হবে স্ক্রিনিং ইফেক্ট কোন কোন অরবিটাল থাকলে স্ক্রিনিং ইফেক্ট দেখাবে। তাহলে যদি এস অরবিটাল থাকে, স্ক্রিনিং ইফেক্ট একটা ক্রম আছে, তোমরা পড়েছিলে সেটা। এস এর স্ক্রিনিং ইফেক্ট সব থেকে বেশি, তারপরে পি এর, তারপরে ডি এফ, এগুলো পোর স্ক্রিনিং ইফেক্ট। এইচ স্ট্রং, আর ডি and F poor screening effect. D and F are showing poor screening effect. তাহলে এই যে ডি আর এফ, এগুলো কি দেখায়, দুর্বল স্ক্রিনিং ইফেক্ট দেখায়। তার মানে আমাদের এখান থেকে যেটা আসছে ইফেক্টিভ জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কোথায় কার কত কম হবে বা কতটা বেশি হবে সেটা ডিপেন্ড করবে শেষ কক্ষপথের আগের কক্ষপথে কোন অরবিটাল আছে, বা পেনাল্টিমেট সেল বলছে এটা। শেষ কক্ষপথের আগের কক্ষপথ যেটা, সেটাকে বলছে পেনাল্টিমেট সেল। সে পেনাল্টিমেট সেল যদি তোমার এস বা পি হয়ে থাকে, তাহলে ওর স্ক্রিনিং ইফেক্টটা বেশি। সে স্ক্রিনিং ইফেক্ট বেশি হওয়ার জন্য জেড ইফেক্ট যেটা বা কার্যকরী নিউক্লিয় ক্ষমতা, সেটা কমে যাবে, কার্যকরী নিউক্লিয় ক্ষমতা কমে যাবে। তাহলে কার্যকরী নিউক্লিয় ক্ষমতা যদি কমে যায়, তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বলও কমে যাবে। শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে আমাদের এর ডিস্টেন্সও বেড়ে যাবে, অত আকর্ষণ থাকবে না, তাহলে ডিস্টেন্স বেড়ে যাবে, যে পরিমাণ ডিস্টেন্স হচ্ছিল তার থেকে বেশি হবে। একইভাবে আমাদের যদি শেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি বা এফ অরবিটাল থাকে, তাহলে ওর স্ক্রিনিং ইফেক্টটা পুয়ার স্ক্রিনিং ইফেক্ট। সেই পুয়ার স্ক্রিনিং ইফেক্ট হওয়ার জন্য আবরণী প্রভাবটা অতটা কাজ করবে না। তাই আবরণী প্রভাব কাজ না করার জন্য কি হবে, শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল বেশি হবে, বা জেড ইফেক্টিভ ওর জন্য বেশি হবে। তাহলে জেড ইফেক্টিভ যেটা, সেটা যদি বেশি হয় তাহলে অ্যাটমিক রেডিয়াসটা ছোট হবে, জেড ইফেক্টিভ কম হলে অ্যাটমিক রেডিয়াস বেশি হবে। কারণ এটাই, যত আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকবে, তত টাইট ভাবে থাকবে, তত কাছে থাকবে। আর যত আকর্ষণ বল কম থাকবে, তত দূরে থাকবে, তত লুজলি থাকবে ওটা, তার জন্য ওটা অ্যাটমিক রেডিয়াসটা বেশি হয়। তাহলে আমাদের এখানে জেড ইফেক্টিভ কখন বেশি হবে, যদি শেষ কক্ষপথের আগের কক্ষপথ বা পেনাল্টিমেট সেলে যদি এস বা
পি থাকে তাহলে স্ক্রিনিং ইফেক্ট বেশি, ওর জন্য জেড ইফেক্টটা কমে যাবে, কেন এটা স্ক্রিনিং ইফেক্টটা মাইনাস হচ্ছে এখানে। অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ থেকে ওটা মাইনাস হবে। বাট শেষ কক্ষপথের আগের কক্ষপথ যদি ডি বা এফ থাকে তখন কি হবে, আমাদের স্ক্রিনিং ইফেক্টটা কম হওয়ার জন্য জেড ইফেক্টটা বাড়বে, সেই জেড ইফেক্ট বাড়ার জন্য অ্যাটমিক রেডিয়াসটা কমতে থাকবে। ঠিক এই জিনিসটা এখানে হয়েছে। আমরা যদি দেখি এখানে পি পর্যন্ত দেখি, তাহলে শেষ কক্ষপথের N3 এখানে N3 আছে, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, এর জন্য আমরা পি এর জন্য দেখি, তাহলে N ইকুয়াল টু 3, তার মানে 3s2 3p3, তাহলে এটা হচ্ছে শেষ কক্ষপথ। তাহলে শেষ কক্ষপথে কি আছে, 2 আছে, তাহলে 2 এ p আছে, তার আগে আছে 2 আছে, এটা হচ্ছে শেষ কক্ষপথ। আমি যদি একটা ফসফরাসের কি আছে, এটা 1s, এর মধ্যে কি আছে 2s আর 2p, তারপরে 3s 3p, তাহলে এটা যদি 3s আর 3p হয়, এর আগের কক্ষপথ কি আছে 2s 2p, তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে এই শেষ কক্ষপথের আগের কক্ষপথ আছে 2s আর 2p, 2p6 2s2, তার মানে এর যদি শেষ কক্ষপথের আগের কক্ষপথ 2s বা 2p থাকে এটার ক্ষেত্রে, তাহলে কি হবে, এই জায়গাতে স্ক্রিনিং ইফেক্টটা বেশি হবে। তাহলে স্ক্রিনিং ইফেক্ট বেশি হওয়ার জন্য নিউক্লিয়াসের নিউক্লিয় ক্ষমতা যেটা হওয়া দরকার ছিল সেটা থেকে কমে যাবে, তার জন্য এর সাইজটা বেড়েছে। এখানে সেই নাইট্রোজেনের রেসপেক্টে এর সাইজটা বেড়েছে, কেন এর নতুন সেল অ্যাড হয়েছে, এটা বেড়েছে। বাট আমাদের কাছে এই বাড়াটা কোশ্চেন না, এই বাড়াটা আমাদের কাছে কোশ্চেন না, এটা বাড়া উচিত এটা, কেননা এখানে নতুন সেল অ্যাড হচ্ছে, বাড়বে। আমাদের কাছে কোশ্চেন হচ্ছে এটা যে এখান থেকে এটা তাহলে তো সেরকম বাড়া উচিত ছিল, কিন্তু এখানে কেন বাড়েনি। এখানে বাড়েনি কারণটা হচ্ছে এটাই, আমরা যদি 4 দেখি তাহলে এটা শেষ কক্ষপথ 4s2 4p3, তার আগে কি আছে 3d10 আছে, ডি চলে এসছে, শেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি চলে এসছে, তাহলে ডি এসছে, এর জন্য কি হয়েছে আমাদের, ডি আসার জন্য স্ক্রিনিং ইফেক্টের পর, স্ক্রিনিং ইফেক্ট পর হলে আমরা দেখেছি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায়। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য যে পরিমাণ, তাহলে কি হয়েছে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল বেড়েছে শেষ কক্ষপথে ইলেকট্রন, তার জন্য যে পরিমাণ এর ক্ষেত্রে বেড়েছিল অ্যাটমিক রেডিয়াই, কিন্তু এই ক্ষেত্রে ওটা বাড়েনি, কারণ এটাই শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট। কারণ হচ্ছে শেষ কক্ষপথের আগের কক্ষপথে কি আছে, ডি আছে। একইভাবে এরও শেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি আছে, শেষ কক্ষপথের আগের কক্ষপথে ডি আছে, এর রেসপেক্টে এটা বেড়েছে, কারণ এর নতুন সেল অ্যাড হয়েছে, এটা বেড়েছে। এটা বাড়াটা, এটা বেড়েছে, আরো কম বেড়েছে 7 বেড়েছে, কারণ এর তো ডি আছে, এর আবার এফ আছে। তো তোমরা পড়েছো ল্যান্থনাইট কন্ট্রাকশন বা ডি ব্লক, ডি এলিমেন্টে যেটা কন্ট্রাকশন হয় সেটা এখানে হয়েছে, বা সেটা আমরা স্ক্রিনিং ইফেক্ট বলছি। আর এফ আছে মানে তো বুঝতে পারছো আরো পোর স্ক্রিনিং ইফেক্ট, তার জন্য এর বাড়াটা বেড়েছে, কিন্তু খুব কম বেড়েছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে অ্যাটমিক রেটে বেড়েছে, এখান থেকে এটা যে পরিমাণ বেড়েছে, এটা আমরা প্রথম যে এটা ফার্স্ট গ্রুপ থেকে সেকেন্ড গ্রুপে আসছি, তাহলে আমরা এটা বাড়া দেখতে পাচ্ছি, কিন্তু এর বাড়াটা অতটা নয়, কারণ হচ্ছে এর স্ক্রিনিং এফেক্ট এখানে কাজ করছে, এখান থেকে স্ক্রিনিং এফেক্টটা চালু হচ্ছে বা স্টার্ট হচ্ছে, কারণ তার শেষ কক্ষপথে আর কক্ষপথে ডি আছে, এটাতেও আছে, এটাতে এফ আছে, ফোর স্ক্রিনিং। তাহলে এটা গেল আমাদের অ্যাটমিক রেডিয়াই। প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমরা প্রত্যেকে কিন্তু নোট বানাবে, আমি যেগুলো বলছি নোট বানাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা গেল অ্যাটমিক রেডিয়াই। এক নম্বর হলো, তারপর আইনেক রেডিয়াই। তাহলে আইনেক রেডিয়াই আমরা যদি দেখি, তাহলে আইনেক রেডিয়াই আমাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা প্রত্যেকে জানি একটা মেন এলিমেন্ট যদি থাকে, আমি তো একটা মেন এলিমেন্ট এক্স এম ধরলাম, তাহলে এ যদি ক্যাটায়নে যায় এম প্লাস, আর একটা যদি অ্যানায়নে যায় এম মাইনাস, তাহলে এর থেকে মেন যেটা আছে তার থেকে ক্যাটায়নের সাইজ কি হবে, ক্যাটায়নের সাইজটা ছোট হয়ে যাবে, কারণ ওখান থেকে শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, কিন্তু প্রোটন যাচ্ছে না, প্রোটন না যাওয়ার জন্য ওর
কার্যকরী নিউক্লিয় ক্ষমতা বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে। তারপরে এখানে আগে যদি তোমার আমি ধরে নিলাম এখানে 6খানা প্রোটন প্লাস 6খানা ইলেকট্রন আছে, এখানে কটা আছে 6খানা প্রোটন প্লাস 5খানা ইলেকট্রন। তাহলে এখানে এই প্রোটন আছে তার সঙ্গে সঙ্গে নিউট্রন আছে, সেম আছে, এর যা নিউট্রন এরও সেম নিউট্রন আছে। তাহলে এখানে আগে 6খানা প্রোটন প্লাস যে পরিমাণ নিউট্রন ছিল সেখানে 6খানা ইলেকট্রন দিয়ে টানছিল, যে তাহলে রেডিয়ে থাকবে এখানে সে কম ইলেকট্রনকে সেই এনার্জি দিয়ে টানছে, তাহলে আরো বেশি টানবে। তার জন্য তোমরা প্রত্যেকেই জানো এটা যে ক্যাটায়নের সাইজটা ছোট হয়, একইভাবে অ্যানায়নের সাইজটা বড় হয়। ঠিক আছে, তাহলে এইগুলো কি করে আমাদের অ্যানায়ন ফর্মেশন করে, এগুলো এগুলো কি করে, এগুলো অ্যানায়ন ফর্মেশন করে। N3 মাইনাস এটা 3 নেগেটিভ মানে 3টে ইলেকট্রন অ্যাড করে কি করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস মানে শেষ কক্ষপথে 8টা করে, এটা একটা হয়। একইভাবে P3 মাইনাসও করে, AS3 মাইনাস করে -3, কিন্তু এইগুলো কি মাইনাস করে, এগুলো মাইনাস করে না, এগুলো প্লাস করে, Sb +3, তারপর Bi +3, এটা করে। এগুলো আমাদের জানতে হবে যে এইগুলো যে মাইনাস করছে মানে সবাই মাইনাস করবে এটা ব্যাপার না, এইগুলো যদি মাইনাস করে তাহলে অবশ্যই এর আইনিক রেডিয়াই এটা, এটা আইনিক রেডিয়াই কিভাবে বাড়বে, তাহলে এর থেকে এটা আরো বাড়বে, এর থেকে এটা আরো বাড়বে, তাহলে এখান থেকে এই পর্যন্ত ইনক্রিজ হতে থাকবে, আইনিক রেডিয়াইটা ইনক্রিজ হতে থাকবে, আইনিক রেডিয়াই ইনক্রিজ হতে থাকবে। তারপরে এখানে কি হবে, এই জায়গাতে এর থেকে ডিক্রিজ হয়ে যাবে, কারণ এটা তো আর ক্যাটায়নে চলে এসছে, এটা মেয়েদের তো নেই ক্যাটায়নে এসছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে এইগুলো এটা ইনক্রিজ হচ্ছে, এর ডিক্রিজ হবে, কিন্তু এই দুটোর ক্ষেত্রে এই দুটোর মধ্যে আমরা যদি দেখি তো বিস্মাতে বেশি, কারণ এটা নেক্সট চলে যাচ্ছে, এটা বিস্মাতে বেশি। তাহলে এদের ক্ষেত্রে আমরা যদি দেখি আইনিক রেডিয়াই গুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো এর ক্ষেত্রে 171 সবগুলো পিএম, 171 পিএম। তারপরে আমরা যদি দেখি 212 পিএম এটা বেড়েছে। তারপরে এটা তোমার এটা যেটা হবে 222 পিএম এটা, তাহলে এখানে ক্ষেত্রে এটা বেড়েছে, তারপরটাও বেড়েছে, তারপরটা আমাদের বেড়েছে, তারপরে কি হয়েছে এটা 76 এটা 103, তারপরে যেহেতু এটা ক্যাটায়ন এটা কমেছে, তারপর এটা এর তুলনায় এটা বেড়েছে। তাহলে ওভারঅল ভাবে এই তিনটে যেটা অ্যানায়ন আছে সেই তিনটে অ্যানায়ন বাড়তে থেকে যায়, কিন্তু এটা এদেরও কমেছে, এটা হলো আমাদের আয়নিক রেডিয়াই। তারপরে আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি তোমরা প্রত্যেকেই জানো। আয়নাইজেশন এনার্জিটা কি, হোয়াট ইজ আয়নাইজেশন এনার্জি? আয়নাইজেশন এনার্জি কি, কোনো এলিমেন্টের তার গ্যাসীয় স্টেট মানে গ্যাসীয় অবস্থা থেকে শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন একটা ইলেকট্রন বার করতে যে পরিমাণ এনার্জি আমাদের কি করতে হয় প্রয়োগ করতে হয়, সেটাকে বলবো আমরা আয়নাইজেশন এনার্জি। ফার্স্ট কন্ডিশন গ্যাসীয় স্টেট হতে হবে, গ্যাস হতে হবে, সেটাকে গ্যাস হতে হবে, স্টেটটাও গ্যাস হতে হবে, সেই গ্যাস সেই মৌলটা গ্যাসীয় স্টেট থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনটা বার করতে যে পরিমাণ এনার্জি দরকার সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তাহলে এবার বলো তোমরা আয়নাইজেশন এনার্জি গ্রুপ বরাবর কি হয়, ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়? অবশ্যই ডিক্রিজ হবে, কারণ হচ্ছে আয়নাইজেশন এনার্জি সম্পূর্ণ ডিপেন্ড করবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তোমরা প্রত্যেকে জানো নিউক্লিয়ার চার্জ যেটা, নিউক্লিয়ার চার্জ সম্পর্কে তোমরা, নিউক্লিয়ার চার্জ এমন একটা জিনিস না ওটা দিয়ে তুমি সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারবে। নিউক্লিয়ার চার্জ ইনঅর্গানিক কিছু কিছু জিনিস আছে যে টার্মগুলো তোমাদের যদি জেনে রাখো মানে যে কোনো জিনিস তোমাদের ব্যাখ্যা হতেছে। একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি এমন একটা জিনিস না যে তুমি সবকিছু যেন ওর মধ্যে ওর দিয়ে ব্যাখ্যা করতে পারবে তুমি। তার জন্য তোমরা প্রত্যেকে এই পি ব্লক শুরু করার আগে তোমার আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন গেইন এনথালপি, এইগুলো প্রত্যেকবার দেখে রাখবে, এগুলো কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো যদি তোমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে এই বিষয়ে, তাহলে তোমরা নিজেরাই প্রতিটা ক্ষেত্রে অ্যান্সার দিতে পারবে, তোমরা নিজেরাই পারবে সেটা লজিক দিয়ে। তাহলে এখানে আমাদের আয়নাইজেশন এনার্জি কি হয়, তাহলে এই গ্রুপ বরাবর কি হয়, আয়নাইজেশন এনার্জি সরাসরি কিসের উপর ডিপেন্ড করে,
সাইজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আয়নাইজেশন এনার্জি যেটা, সেটা হচ্ছে সাইজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, 1/সাইজ। তাহলে সাইজ যার যত ছোট হবে আয়নাইজেশন এনার্জি তার তত বেশি হবে। কারণ সাইজ ছোট হওয়ার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের থেকে শেষ কক্ষপথের দূরত্বটা কম হবে। তাহলে শেষ কক্ষপথের দূরত্ব যদি কম হয় তাহলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল বেশি হবে। তাহলে সেই ইলেকট্রনটাকে বার করতে বেশি পরিমাণ এনার্জি লাগবে, তার জন্য আয়নাইজেশন এনার্জি বেশি হয়। একইভাবে যদি সাইজ বড় হয়ে যায় তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বেশি হওয়ার কারণে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বল ইলেকট্রনের কম হবে। সেই কম হওয়ার জন্য সেই ইলেকট্রনটাকে বার করতে আমাকে কম এনার্জি প্রয়োগ করতে হবে। তার জন্য এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এই বরাবর গেলে আমরা কি দেখলাম, সাইজ বাড়ে, সেই সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে আয়নাইজেশন এনার্জি কমতে থাকবে আমাদের। এটা গেল আয়নাইজেশন এনার্জি। তারপরে ইলেকট্রোনেগেটিভিটি, সরি আয়নাইজেশন এনার্জি সম্পর্কে আরেকটা কিছু ইনফরমেশন দেওয়া আছে আমাদের। সে আয়নাইজেশন এনার্জি ইনফরমেশন কি, আমরা যদি পিরিয়ড বরাবর যাই, পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটে যদি যাই তাহলে আয়নাইজেশন এনার্জি কি হয়, ইনক্রিজ হয়। কারণ হচ্ছে সাইজটা ডিক্রিজ হতে থাকে। তার মানে আমাদের যদি এরকম থাকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাহলে এটা একই পিরিয়ড বরাবর আছে। তাহলে কার্বন থেকে নাইট্রোজেন গেলে আয়নাইজেশন এনার্জি বাড়বে, নাইট্রোজেন থেকে অক্সিজেন গেলে বাড়বে, ফ্লোরিন থেকে বাড়বে। এটা হওয়া উচিত ছিল। বাট এখানে যেটা আমরা দেখছি এটা থেকে এটা বেড়েছে, কোনো ডাউট নেই। এটা অ্যাজ ইউজুয়াল যেটা বেড়েছে সেটা বাড়া, সেটা বেড়েছে, কোনো ডাউট নেই। কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেন বাড়ার কথা ছিল, সেটা বাড়েনি। তার মানে এটা যে অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি বেশি। তার কারণ কি, আয়নাইজেশন এনার্জি শুধু সাইজ সেটার উপর ডিপেন্ড করার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাও ডিপেন্ড করবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কাজ যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক মানে তোমরা যদি দেখেছো একটা ফুল ফিল, এটা যদি ফুল ফিল থাকে আর একটা যদি হাফ ফিল থাকে, হাফ ফিল থাকে, ফুল ফিল আর হাফ ফিল, তাহলে ফুল ফিলটা বেশি স্টেবল, তারপরে হাফ ফিল, তারপরে আদার্স যেগুলো থাকবে। তাহলে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, এর ক্ষেত্রে কি দেখি যে পি এর ক্ষেত্রে এর এস তো সবার দুটো করে আছে এসে, তো এর পিতে কটা আছে, দুটো আছে, তিনটের মধ্যে দুটো আছে। এর পিতে কটা আছে, নাইট্রোজেনের হাফ ফিল আছে নাইট্রোজেনের। অক্সিজেনের কি আছে, চারটে আছে, অক্সিজেনের চারটে আছে। তাহলে এবার বলো যে আমরা কি বললাম, যে প্রথমে ফুল ফিল বেশি স্টেবল হবে, তারপর হাফ ফিল স্টেবল হবে। তাহলে তার জন্য এটা থেকে এটা বেশি স্টেবল। তাহলে এখানে অলরেডি স্টেবল আছে, এখান থেকে আমি যদি ইলেকট্রন বার করতে চাই তাহলে আমাকে বেশি এনার্জি দিতে হবে, কারণ এটা অতটা এর থেকে স্টেবল কম অক্সিজেনটা। কারণ এখানে হাফ ফিল হওয়ার পরে একটা এক্সট্রা আছে, এটা এর তুলনায় সহজে বার করবে। তার জন্য এটা তোমাদের বোর্ড এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা কোশ্চেন, যে নাইট্রোজেন পিরিয়ড বরাবর গেলে আমাদের কি হয়, লেফট থেকে রাইটে যদি যাই তো আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে। বাট নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি, কারণটা হচ্ছে এটাই। আর তোমাদের এটা জিজ্ঞাসা করেছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা দেখবে তোমরা, যে কারণটা হচ্ছে এটাই, যে ইলেকট্রনিক বিন্যাসটা দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ইলেকট্রন বিন্যাস সেটা যদি হাফ ফিল হয় সেটা বেশি স্টেবল হবে, সেই বেশি স্টেবল থেকে আমি যদি ইলেকট্রন বার করতে চাই তাহলে আমাকে বেশি এনার্জি প্রয়োগ করতে হবে। তো এটা গেল আমাদের আয়নাইজেশন। ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সেম জিনিস আমাদের। ইলেকট্রোনেগেটিভিটিটা কি, ইলেকট্রোনেগেটিভি নেগেটিভিটি যেটা, সেটা হচ্ছে তুমি তোমার নিজের দিকে ইলেকট্রনের আকর্ষণ করার ক্ষমতা। তো আমরা প্রত্যেকে জানি সাইজ ছোট সঙ্গে সঙ্গে যেমন আয়নাইজেশন এনার্জি ছোট, যত ছোট হবে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বাড়বে। তাহলে আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রোনেগেটিভিটি একই ট্রেন্ড ফলো করবে। তাহলে সাইজের সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটাও ইনভার্সলি। তাহলে যদি যার যত সাইজ ছোট হবে, মানে আমরা যদি লেফট থেকে রাইটে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকবে। একইভাবে যদি গ্রুপ বরাবর নিচের দিকে আসি ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে। কমতে থাকার কারণ কি, শেষ কক্ষপথে নিউক্লিয়াস যেটা থাকবে, সেই নিউক্লিয়াসের শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমে যাবে। মানে সেই নিউক্লিয়াস আর কতটা চাইছে ইলেকট্রন, সেই ডিমান্ড যেটা ইলেকট্রন চাওয়ার ডিমান্ড, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যে ইলেকট্রনকে কতটা চাইছে নিউক্লিয়াস, সে যে কতটা চাওয়া আমরা যেটা বলছি, সেই চাওয়াটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমরা দেখেছি ফ্লোরিন সব থেকে বেশি চাই, ফ্লোরিন।
পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে কে বেশি সব থেকে চাইবে? ফ্লোরিন, তারপরে অক্সিজেন আছে, তারপরে নাইট্রোজেন, এইভাবে আছে। তার মানে যত মেটাল যেগুলো আছে সেই মেটালগুলো তো আমরা দেখেছি ইলেকট্রন ছাড়ার জন্য প্রস্তুত, তার জন্য এগুলো মেটাল। আর এগুলো তো নন মেটাল থাকে। আর এই পি ব্লক এমনই একটা এটা পি ব্লক এমনই একটা যেখানে তুমি মেটাল, নন মেটাল, মেটালয়েড সবই পাবে এখানে। মেটাল গুলো কি হয়? মেটাল গুলো তো ইলেকট্রো পজিটিভ, ওই জন্য আমরা বলছি, কারণ হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়। আর এইগুলোকে ইলেকট্রন নেগেটিভ, এই কারণে হচ্ছে ইলেকট্রনটা গ্রহণ করে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের গ্রুপ বরাবর আমরা যদি দেখি তো ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকবে, এটাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। এরপরে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টটা কি হওয়া উচিত মনে হচ্ছে তোমাদের বলা? মেল্টিং পয়েন্ট নরমালি, প্রথমে এটা বলো যে মেল্টিং পয়েন্ট যেটা আমরা বলছি সেটা অ্যাকচুয়ালি মানে কি হওয়া উচিত, মানে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট ভাবার আগে তোমরা ভাববে যেটা নিয়ে আলোচনা করছো সেগুলোর স্টেটগুলো আগে দেখবে। মানে স্টেটগুলো বলতে চাইছি মানে সেটা মেটাল না নন মেটাল না মেটালাইট। ঠিক আছে? তো তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তোমরা প্রত্যেকেই জানো নন মেটাল মানে বেশিরভাগ কি হয়? গ্যাস হয়। নন মেটাল মানে সবগুলো গ্যাস হয় অবশ্যই, তার মানে সলিড হয় না আমি এটা বলছি না, কারণ নন মেটাল গ্যাসের ট্রেনটা বেশি না গ্যাসের ক্ষেত্রে। তাহলে নন মেটাল যখনই থাকবে তখনই আমাদের একটা চিন্তা ভাবনা আসবে যে ওর মেল্টিং পয়েন্ট বলো বয়লিং পয়েন্ট কম হবে। তাহলে আমরা একটা গ্রুপ বরাবর যত উপর থেকে নিচের দিকে নামি, তাহলে আমাদের মেটালিক ক্যারেক্টার যেটা সেটা বাড়ে না কমে? মেটালিক ক্যারেক্টারটা বাড়তে থাকে। আমরা এটাই দেখি, এটা হচ্ছে নন মেটাল, এটা নন মেটাল, এটা নন মেটাল, এই দুটো কি? মেটালয়েড। তাহলে নন মেটাল থেকে মেটালয়েড আসছে মানে মেটালিক ক্যারেক্টারটা বেড়েছে এখানে। আর এটা মেটাল। তাহলে আমরা জানি গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়ে। সেই মেটালিক ক্যারেক্টার বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়? আমাদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টও বাড়তে থাকে। তার কারণ হচ্ছে এটাই, নাইট্রোজেন, আমরা যদি নাইট্রোজেন কিছু, নাইট্রোজেন তো গ্যাস, প্লেন উদাহরণ বলি, একটা বিসমাথ, এটা তো মেটাল, তাহলে এটা তো সলিড হবে। তাহলে এখানে আমরা যদি দেখি এই যে নাইট্রোজেন গ্যাস যেটা, সেই নাইট্রোজেন গ্যাস একে অপরের সঙ্গে কি বন্ধনে আবদ্ধ থাকে? আমি যদি একটা বিকারে নিই নাইট্রোজেন গ্যাস, এইভাবে নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে এটা তো না যে একটা একটার সঙ্গে বিশাল ভাবে তোমার বিকর্ষণ করছে, এটা তো মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়। দিস ইজ নট আইডিয়াল গ্যাস, এটা রিয়েল গ্যাস একটা। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে। নন মেটাল মলিকুলের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা আমরা কি জানি? ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল, সেটা জানি আমরা ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। সে ফোর্স অফ অ্যাট্রাকশনটা নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে আমরা জানি সব থেকে কার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি? আয়নিক, সব থেকে বেশি হচ্ছে আয়নিকের। তাহলে আয়নিক কোনগুলো হয় আমরা দেখেছি, যেগুলো সলিড সেগুলোই তো করে, যেগুলো সলিড ফরমেশন হয় যেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি NaCl সলিড ফরমেশন হয়। মানে আয়নিক বন্ড যেগুলো সেগুলো আকর্ষণ বল অনেক বেশি। তাহলে আকর্ষণ বল যত বেশি হবে তার উপরে ডিপেন্ড করবে সেটা সলিড না লিকুইড না গ্যাস, সেটা তো ডিপেন্ড করবে না। তাহলে যদি দুটোর মধ্যে আকর্ষণ বল মানে একে অপরের সঙ্গে লেগে আছে, একদম টাচ, খুব দৃঢ়ভাবে লেগে আছে, মানে টাইট ভাবে আছে, তো সেই টাইট ভাবে লেগে থাকার সঙ্গে সঙ্গে সেটা আমরা সলিড বলি। যদি মোটামুটি ভাবে লেগে আছে লিকুইড, আর যদি গ্যাস মানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা গ্যাস বলছি। তাহলে এই যে ভ্যান্ডার আকর্ষণটা অতটা স্ট্রং না, তার জন্য এখানে আমাকে একে ভাঙতে বেশি এনার্জি লাগে না। তার জন্য বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট এই জন্য এই দিক থেকে আসতে হলে এগুলো কি জানি, এগুলো মেটালিক বন্ড, এগুলো এগুলো মেটালিক বন্ড। তাহলে অবশ্যই মেটালিক বন্ড ভ্যান্ডারস থেকে অনেক শক্তিশালী, স্ট্রং অনেক। মেটালিক বন্ড যেটা ভ্যান্ডারস, যেটা আকর্ষণ বল থাকে তার থেকে অনেক শক্তিশালী, তাহলে সেটাকে ভাঙতে আমাদের বেশি এনার্জি লাগবে। তার জন্য বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট এর জন্য বাড়তে থাকে এটা। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি বার ট্রেনটা এটা বাড়তে থাকে, এটা সব থেকে বেশি, এটা
সব থেকে বেশি, এটা বাড়তে থাকে, বাড়ার সঙ্গে সঙ্গে আর্সেনিক যেটা সব থেকে বেশি। আমরা যদি বয়লিং পয়েন্টের ট্রেন্ডটা দেখি তাহলে সব থেকে আর্সেনিকের বেশি, তারপরে এর কমেছে, তারপর এরটা বেড়েছে। তো এই আর্সেনিকের সব থেকে বেশি হওয়ার কারণ কি, মেটালয়েড যেটা, এই আর্সেনিকটা কিন্তু এই দুটো কি করে, এই দুটো এইভাবে বাড়ার কথা ছিল, তারপরে এরপর থেকে কমতে শুরু করেছে। তার কারণটা হচ্ছে এটাই, এরা কিন্তু শেষ কক্ষপথে এদের 5টা ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন 5টা আছে, কিন্তু সেই 5টা দিয়ে এরা ইলেকট্রনে মানে বন্ধনে আবদ্ধ হয় না, সে 3টে ইলেকট্রন ইউজ করে। তাহলে এরা কিন্তু কটা করছে, 5টাই করছে। এরা কটা করছে, 5টাই করছে। কিন্তু এরা কটা করছে, 3 ইলেকট্রনস আর ইউজ ফর ফর্মিং বন্ড, বন্ড ফর্মেশনে 3টে ইলেকট্রন ইউজ করছে। তাহলে 3টে ইলেকট্রন কেউ যদি ইউজ করে দিয়ে বন্ড ফর্মেশন করে, আর একজন যদি 5টা করে, তাহলে কার বন্ডটা বেশি শক্তিশালী হবে? যে যত বেশি ইলেকট্রন দিয়ে বন্ড করবে তার বেশি শক্তিশালী হবে। তার জন্য এর মেল্টিং পয়েন্টটা সব থেকে বেশি এদের তুলনায়। ঠিক আছে, এটা গেল আমাদের মেল্টিং পয়েন্ট। তারপরে আসবে আমাদের অ্যালোট্রপি। অ্যালোট্রপি তোমরা প্রত্যেকেই জানো, যেটা আমরা বলি বাংলাতে কি, বহুরূপতা, তাই তো, বহুরূপতা। একমাত্র নাইট্রোজেন আর বিসমাথ, যে নাইট্রোজেন আছে আর বিসমাথ আছে, এরা অ্যালোট্রপি শো করে না। নাইট্রোজেন আর বিসমাথ অ্যালোট্রপি শো করে না। কি করে? ফসফরাস করে। তোমাদের এগুলো জানতে হবে কোনগুলো, আমি যখন এগুলো মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পড়াবো তখন প্রত্যেকটা আছে, কিন্তু এটা জেনারেল, এটা এটা জেনে রাখতে হবে। তাহলে ফসফরাসের কি আছে, কি কি অ্যালোট্রপি আছে? হোয়াইট ফসফরাস পাবে তুমি, রেড পাবে, ব্ল্যাক পাবে, স্কারলেট পাবে, ভায়োলেট পাবে, এটা পাবে তুমি ফসফরাসে। আর্সেনিকের কি পাবে? গ্রে, ইয়েলো, ব্ল্যাক। এসবি যেটা অ্যান্টিমনি কি পাবে? ইয়েলো আর ব্ল্যাক। এগুলো হচ্ছে অ্যালোট্রপি। এবার নেচার অফ বন্ডিং। নেচার অফ বন্ডিং আমরা যদি দেখি, তাহলে নেচার অফ বন্ডিং এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নাইট্রোজেন নাইট্রোজেন একমাত্র কি করেছে, একে অপরের সঙ্গে যে বন্ধন করে, N2 করে, আমরা দেখলাম। তাহলে নেচার অফ বন্ডিং ক্ষেত্রে, এটার ক্ষেত্রে নাইট্রোজেন যে N2 করছে, তা নাইট্রোজেনের বন্ড তোমরা প্রত্যেকে দেখেছো, কটা বন্ড করে? একটা নাইট্রোজেন আর একটা 3টে বন্ড করে। তার মানে এর বন্ড যেটা পি পাই বন্ড। কিন্তু এগুলো একটা নাইট্রোজেনের সঙ্গে আরেকটা নাইট্রোজেন, মানে এই যে এই গ্রুপে, তাহলে এইরকম ট্রেন্ড হওয়া উচিত ছিল, কিন্তু সবাই করে না। একমাত্র নাইট্রোজেনই করে যে একে অপরের সঙ্গে 3টে বন্ড, বাকি সবাই কিন্তু একটা করেই করে। P4 শো করে, P4 হয়, কিন্তু P4 কি হয়, টেট্রাহেড্রালের মতো। টেট্রাহেড্রাল আমরা দেখেছি, যেমন PP বন্ড কিন্তু এখানে একটাই, P এর সঙ্গে P বন্ড একটাই। কোথাও দেখতে পাবেন এর সঙ্গে দুটো বন্ড, এর সঙ্গে নাইট্রোজেন কি আছে, 3টে বন্ড আছে। একইভাবে আর্সেনিকও সেম করে, Sb4 ও করে। এটা হচ্ছে বন্ড নেচার, নেচার অফ বন্ডিং। আর নাইট্রোজেন কি হয় এদের মধ্যে, যে আমি যদি বন্ডের ক্ষেত্রে বলি যে এর নাইট্রোজেন দুটোর মধ্যে যে বন্ড যেটা, তাহলে এই যে বন্ড আছে এটা হচ্ছে ট্রিপল বন্ড, মানে এটা স্মল বন্ড হবে। 3টে বন্ড আছে, এই দুটো বন্ড লং বন্ড হবে। এটা হচ্ছে নেচার অফ বন্ড। এরপরে আমরা দেখবো আরো যে কেমিক্যাল প্রপার্টি, বা তারপরে আরো প্রত্যেকটা কম্পাউন্ড আলাদা আলাদা করে আমাদের স্টাডি করতে হবে। এইগুলো আজকে আমাদের জেনারেল জিনিসগুলো। সেই জিনিসগুলো প্রত্যেকে তোমরা স্টাডি করবে, কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি তোমাদের মানে ক্লিয়ার থাকে, তাহলে পরবর্তী স্টেপে তোমাদের জন্য সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।